আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসওইতে আজকের বায়োলজি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আনাজ ইউসুফ হামিম, তোমাদের সাথে আছি এসওইতে বায়োলজির ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে মানব হৃৎপিণ্ড। হ্যাঁ, মেইনলি আমাদের এসএসসি লেভেলের যে বায়োলজি বই সেটার চ্যাপ্টার 8, সেটার নাম কি? রেচন প্রক্রিয়া, তাই না? এটার আমাদের যে কিডনি রিলেটেড যে পার্টটা, সেটা নিয়ে মেইনলি আজকে আমি কথাবার্তা বলবো। তো কেন এই কিডনি পার্টটাই আমি চুজ করলাম? রিজন হচ্ছে আমরা 9-10 পর্যন্ত অনেকেই কিডনি কি এতটুকু জানি, বা কিডনি দেখতে কেমন এটাও অনেকেই জানি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান বডিতে কোথায় আছে অ্যান্ড এটা কিভাবে কি ফাংশন করে অনেক ডিটেলসে, সেটা হয়তো অনেকে আমরা জানি না, অ্যাটলিস্ট ভিজুয়ালাইজ করি না আমরা অনেকে কিডনি 9-10 লেভেল পর্যন্ত। তা আমি চেষ্টা করব আজকের লেকচারে আমাদের কিডনি সম্পর্কে আমরা যতটুকু কম জানি সেটা যেন আমরা জেনে দেন লেকচারটা শেষ করতে পারি। ওকে, তো আজকে আমি আমার লেকচারে যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের কিডনি বা বৃক্কের গঠন। তারপরে আমরা জানি যে আমাদের কিডনি বা বৃক্ক এটার গঠনগত এবং কার্যকরী একক, হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে নেফ্রন। তো আমরা যেহেতু কিডনির বর্ণনা আজকে জানবো, সেম ওয়েতে আমরা নেফ্রন, যেটা কিডনির বা বৃক্কের গঠনগত কার্যকরী একক, সেটার বর্ণনাও আমরা জানবো। পাশাপাশি আমরা জানি যে আমাদের কিডনির মেইন কাজ কি। হ্যাঁ, এটা যদি কেউ কিছু জানে না, তাকেও যদি জিজ্ঞেস করা হয় যে কিডনির মেইন কাজ কি, সে এটা আনসার করতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে মূত্র তৈরি করা, হ্যাঁ, বা ইউরিন ফর্মেশন। তো এই ইউরিন ফর্মেশন যে করে, ইউরিন ফর্মেশন কিভাবে করে? হ্যাঁ, আমাদের ব্লাডের থেকে পানিটা কালেক্ট করে, পাশাপাশি আমাদের ব্লাডে যে পলিউটেড অথবা টক্সিক সাবস্টেন্সগুলো আছে সেগুলোকে কালেক্ট করে, দেন সেগুলোকে একসঙ্গে মিলে মূত্র বা ইউরিন তৈরি করে। তো সেই মেকানিজমটা আজকে আমরা পড়বো। আর আজকের লেকচার শেষে আমরা যে টপিক নিয়ে পড়াশোনা করবো সেটা রিলেটেড বোর্ডে প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চেন এসে গেছে সেটা নিয়ে আমরা কিছুটা দেখবো আমরা এগুলো সলভ করতে পারি কি না। ওকে, তো আজকের লেকচারটা শুরু করা যাক। হ্যাঁ, আমি তোমরা প্রিভিয়াসলি তোমাদেরকে যে আমি হার্ট পড়িয়েছি সেখানেও আমি সেমভাবেই শুরু করেছিলাম। কিভাবে? ফার্স্টে সেই হার্টটা কোথায় অবস্থান করে সেটা নিয়ে আমি একটা ধারণা দিয়েছিলাম, দেন ধীরে ধীরে আমি শুরু করেছিলাম। তোমরা যদি হার্টের লেকচারটা করে থাকো, সেখানে আমি বলছিলাম যে আমাদের দেহটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আমাদের ডায়াফ্রামের উপরের পার্টটাকে আমরা কি বলি? বুক বা বক্ষগহ্বর। এর নিচের পার্টকে আমরা কি বলি? পেট বা উদরগহ্বর। তো সেই জায়গাগুলোতে কি কি থাকে? বক্ষগহ্বরের দুই পাশে ফুসফুস, মাঝখানে হৃৎপিণ্ড। আর উদরগহ্বরে কে কে থাকে? নাড়িভুঁড়ি থাকে, পাকস্থলী থাকে, আমাদের যকৃৎ বা কলিজা যেটাকে আমরা বলি সেটা থাকে, দেন কিডনি, প্লিহা, এসব অনেক কিছু থাকে। হ্যাঁ, এগুলো আমি বলছিলাম আমার হার্টের লেকচারে, অ্যান্ড আমি ইভেন ছবি এঁকেও দেখাইছিলাম। তো তার মানে আমরা যদি সবাই হার্টের লেকচারটা করে থাকি, আমরা কিন্তু এটা বলতে পারবো যে আমাদের কিডনি এটা থাকে কোথায়, আমাদের বুকে নাকি পেটে? অবভিয়াসলি পেটে। হ্যাঁ, অ্যান্ড কিডনির স্পেসিফিক লোকেশন কোথায় এটা হয়তো আমরা 9-10 পর্যন্ত অনেকে ভালো মতো দেখি না। এটা লোকেশন হচ্ছে, দেখো দেখাই যাচ্ছে পিছের দিকে। পিছের দিকে কীভাবে বুঝবা? দেখো এখানে এটা হচ্ছে কি? মেরুদণ্ড, তাই না? এই মেরুদণ্ডের দুই পাশে দেখো দুইটা কিডনি, এটা হচ্ছে রাইট কিডনি, এটা হচ্ছে লেফট কিডনি। যেহেতু দেখাই যাচ্ছে এটা মেরুদণ্ডের দুই পাশে, তার মানে এটা বুঝেই যায় যে কিডনি অ্যাকচুয়ালি আমাদের পেটের বা উদরগহ্বরের পেছনের দিকে অবস্থিত। ওকে, এবং কোথায়? মেরুদণ্ডের দুই পাশে। আর আরেকটা জিনিস, যেটা এমনি তোমাদের লেভেলে তো ইম্পর্টেন্ট না, তাও আমি বলে রাখি, সেটা কি? সেটা হচ্ছে যে ডান কিডনি, এটা দেখতে পাচ্ছ যে বাম কিডনি থেকে একটু নিচে অবস্থান করতেছে। হ্যাঁ, ডান কিডনি একটু নিচে অবস্থান করে। এটা কেন? মেইনলি এখানে আমরা জানি একটা লিভার নামে একটা অর্গান থাকে। এই লিভারের চাপ খেয়ে ডান কিডনিটা একটু নেমে যায়। হ্যাঁ, এটা এমনিতেই যদি কেউ বাই চান্স জিজ্ঞেস করে আচ্ছা ডান আর বাম কিডনি কি সমান সমান থাকে নাকি উপরে নিচে থাকে, তখন যেন তোমরা আনসার করতে পারো, এর জন্যই আর কিছু না। তো আমি এই ফিগার দিয়ে যা যা বললাম, যে কিডনি হচ্ছে আমাদের উদরগহ্বরে থাকে, পেছনের দিকে থাকে, আমাদের মেরুদণ্ডের দুই পাশে অবস্থান করে, আর কি, আর হচ্ছে ডান কিডনি একটু নিচে থাকে, বাম কিডনি একটু উপরে থাকে। তো এগুলোই এখানে টেক্সট আকারে লেখা, বাট আমি ভিজুয়ালাইজ করে পড়াতে পছন্দ করি অথবা পড়তে পছন্দ করি, সো আমি ফিগারটাও অ্যাড করছি আর কি। তো দেখো এখানে কিডনির অবস্থান, এটা উদরগহ্বরের পেছনের অংশে থাকে এবং মেরুদণ্ডের দুই পাশে পিঠ সংলগ্ন অবস্থায় থাকে। এগুলোই ফিগারে আছে। হ্যাঁ, আমি এগুলোই মাত্র বললাম। এবার কিডনির রং কি? লালচে। এটা তো দেখাই যাচ্ছে। কিডনি বা আমাদের ইন্টারনাল যে সকল ভিসেরাগুলো আছে বা অর্গানগুলো আছে, যেরকম লিভার, হার্ট, দেন কিডনি, এগুলো সবই মোটামুটি লাল। আবার ফুসফুসটা হচ্ছে গোলাপি কালারের, এটা একদম লাল বলা যায় না, হ্যাঁ, পিঙ্ক।
ওকে, এবার সেটার আকার আকার কীরকম, শিং বিচের মতো দেখা যাচ্ছে, আমাদের শিং বিচে এই শেপেই থাকে, সেটার আকার কীরকম, শিং বিচের মতো। আর আমরা এর আগের ক্লাসে কি পড়ে আসছি, হৃৎপিণ্ড বা হার্টের শেপ কীরকম ছিল, মুষ্টিবদ্ধ হাতের মতো। হ্যাঁ, একটু কোরিলেট করে পড়বা, একটা পড়ার টাইমে আর একটু একটু মাথায় আনবা, তাহলে এটা তোমার জন্য বেটার হবে। আর এই কিডনির আকার যে শিং বিচের মতো, এটা কতটুকু ইম্পর্টেন্ট এটা তুমি বুঝতে পারবে যখন তুমি কোনো সিকিউ সলভ করতে যাবা, সিকিউ এর গ বা ঘ নাম্বার। কেন, কারণ হচ্ছে তোমাদের তো সিকিউ এর ক্ষেত্রে আইডেন্টিফাই করে দিবে না যে অর্গানটার নাম কিডনি, লিখে দেবে ক একটি অঙ্গ যেটা দেখতে শিংবিচির মতো। তো তুমি সেই একমাত্র তোমাদের লেভেলে কিডনিরই সেই হচ্ছে শিংবিচির মতো। তো তুমি শিংবিচির মতো এই একটা ওয়ার্ড দিয়েই তুমি প্রায় 90 to 95% শিওর হয়ে যেতে পারবা কি এই ক অঙ্গটা কি, তাহলে কিডনি। হ্যাঁ, তো এটা আসে তোমাদের লেভেলে, তো ইভেন এমসিকিউ আসে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে, সো তখন তুমি আনসার করতে পারো। আর এমনিতে কাজ কি এটা আমি বললামই, দেহ থেকে বর্জ্য বের করে। কিভাবে বের করে, আমাদের ইউরিন তৈরির মাধ্যমে। হ্যাঁ, রক্তকে পরিশ্রুত করে এবং রক্তে যে সকল বিষাক্ত পদার্থ আছে সেগুলোকে আমাদের মূত্রের মাধ্যমে অথবা ইউরিনের মাধ্যমে বের করে দেয়। ইজি, আই হোপ এটা ইজি, এই স্লাইডটা এটা পারবা। নেক্সট স্লাইডে আমি রেচনতন্ত্র নামে একটা হেডলাইন দিছি, অ্যান্ড এখানে দেখতে পাইতেছো তোমাদের বইয়ের ছবিটাকে এনে বসাই দিছি, আর এই পাশে কিছু অ্যারো দিয়ে ফ্লো চার্টের মতো কিছু একটা আঁকছি। এটা মেইনলি কি, হ্যাঁ মেইনলি আমি যদি বলি, আমার কথা শেষ হোক দেন আমি পড়াই। আমাদের দেহে অনেকগুলো তন্ত্র আছে, যেরকম আমাদের সারা দেহে যে রক্ত পরিবাহিত হয় সেটাকে কি বলি আমরা, রক্ত সংবহন তন্ত্র। তারপরে ধরো আবার আমাদের যে খাদ্য পরিপাক হয় সেখানে কি তন্ত্র কাজ করে, পরিপাক তন্ত্র। তারপর আমাদের জননের জন্য জননতন্ত্র। সেম ওয়েতে এখানে আমাদের যে ইউরিন তৈরি হয়, আমাদের দেহ থেকে যে বিষাক্ত পদার্থ বের করে দিতে হয়, সেই বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য অথবা ইউরিন তৈরির জন্য যে তন্ত্রটা কাজ করে সেটা কি রেচনতন্ত্র। ওকে, তো এই রেচনতন্ত্রটা কি কি অঙ্গের সমন্বয়ে গঠিত হয় সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, এখানে কি কি অঙ্গ দেখা যাচ্ছে, আমি যদি দেখি সবার আগে এই যে দুই পাশে দুইটা কিডনি, এটা তো আমি একটু আগে দেখে আসছি, দুই পাশে দুটো কিডনি। কিডনিতে কি হয় নর্মালি, কিডনিতে ইউরিনটা তৈরি হলো। হ্যাঁ, এখন ইউরিনটা তো বের হয়ে আসতে হবে, বের হয়ে ধীরে ধীরে আমাদের যে রেচনকারী অঙ্গ, যেটা রেচনকারী অঙ্গের মাধ্যমে এই ইউরিনটা বের হয়ে যাবে। তো কীভাবে রেচনকারী অঙ্গ পর্যন্ত ইউরিনটা আসে, কিডনিতে তৈরি হয়, সেটা এখানে দেখানো হয়েছে। এখানে কিডনিতে তৈরি হলো, তৈরি হওয়ার পরে দেখো কিডনি থেকে একটা এরকম নালির মতো নেমে গেছে। হ্যাঁ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইউরেটার। এটাকে কি বলা হয়, ইউরেটার। হ্যাঁ, এরপর এই তার মানে দুটো কিডনি থেকে দুটো ইউরেটার ইউরিনগুলোকে বা প্রস্রাবগুলোকে নিয়ে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর আমরা জানি যে আমাদের অল টাইমই মূত্র ত্যাগ করতে হয় না, আমাদের একটা সার্টেন পিরিয়ড পর যখন আমাদের মূত্রত্যাগের ইচ্ছা জাগে তখন আমরা মূত্র ত্যাগ করি। তো এর আগ পর্যন্ত কি হয়, কিডনি তো কন্টিনিউয়াসলি মূত্র তৈরি করতে থাকে। নর্মালি কিডনিটা এই মূত্র তৈরি করার পর এখানে এনে জমা রাখে, ইউরেটারের মাধ্যমে কিডনিটা ইউরিনটা চলে এসে এই যে মূত্রথলি বলি আমরা এটাকে, হ্যাঁ, বা ইংরেজিতে ইউরিনারি ব্ল্যাডার, এই ব্ল্যাডারে অথবা মূত্রথলিতে ইউরিনটা সাময়িক সময়ের জন্য জমা রাখে। যখন এটা একটা নির্দিষ্ট পরিমাণে ফিল আপ হয় তখন আমাদের ইচ্ছা জাগে যে হ্যাঁ এখন আমার মূত্র ত্যাগ করতে হবে। হ্যাঁ, অ্যান্ড এট লাস্ট আর কি এই যে বের হয়ে আসে, এই একটা ছোট নালীর মাধ্যমে ইউরিনারি ব্ল্যাডার অথবা মূত্রথলি থেকে জমা হওয়া মূত্রগুলো বের হয়ে আসে, বের হয়ে কি হয়ে যায় আর কি দেহের বাইরে চলে যায়। তো সেই যে ছোট নালীটা যেটা আর কি ইউরিনারি ব্ল্যাডার থেকে ইউরিনটাকে ক্যারি করে একেবারে দেহের বাইরে বের করে দেয়, সেটাকে বলা হয় ইউরেথ্রা। হ্যাঁ, তো আমি এখানে এগুলোই লিখছি, তোমরা যদি জাস্ট দেখো ফিগারের সাথে মিলাও। এই পাশে কি, সবার আগে হচ্ছে কিডনি, সবার আগে কিডনি ও ব্লাডটাকে রিসিভ করলো। এই যে এটা কি একটা ভেইন আমরা জানি, আর এটা কি একটা আর্টারি, এগুলোর মাধ্যমে ব্লাড রিসিভ করে, মেইনলি আর্টারির মাধ্যমে রিসিভ করে, ভেইনের মাধ্যমে বের করে দেয়। তো রিসিভ করলো, রিসিভ করার পরে কি হয়, ইউরিন তৈরি করবে। ইউরিন তৈরি করার পর সেই ইউরিনটাকে দেখো এই যে একটা নালীর মাধ্যমে বের করে দিচ্ছে ইউরিনটাকে, সেটা কি ইউরেটার। তারপর ইউরেটার দুটো কি করে, দুই পাশের দুটো কিডনি থেকে দুটো ইউরেটার তৈরি হয়, হওয়ার পর তারা এসে মূত্রথলিতে এসে মূত্র জমা রাখে বা ইউরিনটাকে জমা রাখে। হ্যাঁ, তো মূত্রথলি আলটিমেটলি পরে মূত্রথলি থেকে মূত্রটা বের হয়ে যায় আমাদের দেহের বাইরে। তো যে নালীর মাধ্যমে বের হয়ে যায় সেটার নাম কি, ইউরেথ্রা। ওকে, তো আশা করি আমি রেচনতন্ত্র কি সেটা ক্লিয়ার করতে পারছি। এখন তোমাদের আমি চেক করছি তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে সকল কোশ্চেন আসে বোর্ডে, সেখানে একটা কোশ্চেন এরকম ছিল
কোশ্চেনটা হচ্ছে যে এই এগুলোতে এরো মেরে দেয়, হ্যাঁ এক্স্যাক্ট এই ছবিটাই দেয়, কিন্তু আমি জানি যে বা তোমরাও জানো তোমাদের এক্সামে কখনোই কালার প্রিন্টেড কোশ্চেন দেবে না। তো সাদা কালার একটা কোশ্চেন পেপার দেয়, এক্স্যাক্ট এই ছবিটা ছোট করে এঁকে দেয়, এঁকে দিয়ে আইডেন্টিফাই করতে বলে, এটা ক দিল, এটাকে খ দিল, এটাকে গ দিল, এটাকে ঘ দিল, এরকম আইডেন্টিফাই করতে বলে ক খ গ ঘ এগুলো কি, এগুলো দেয় তোমাদের। তো এটা কিভাবে আনসার করবা এগুলো তো জানো, এটা কিডনি, এটা ইউরেটার, এটা হচ্ছে মূত্রথলি, এটা ইউরেথ্রা। ওকে, এখন তাইলে এই ছবি থেকে আমরা জানি না কি, জানি না হচ্ছে এটা কি এবং এটা কি, এই দুটোর পরিচয় আমাদের জানতে হয়। হ্যাঁ, তো আমি এই দুটোর পরিচয় এমনি ইজিলি মনে রাখা যায় যে ধরো কিডনি কোথায় থাকে, আমাদের পেটে, হ্যাঁ, আর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড কোথায় থাকে, আমাদের বুকে। তো নর্মালি হৃৎপিণ্ড যেটা, আমি এমনিতে প্রতীকী একটা ছবি আঁকি, এটা ধরো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, হার্টের লেকচারে পড়ে আসছি, এট্রিয়াম 2টা, ভেন্ট্রিকল 2টা, এটা ধরো ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়। হ্যাঁ, অ্যান্ড আমরা জানি এদিকে বাম দিকে হেলে থাকে, হৃৎপিণ্ডটা এর আগের লেকচারে বলেছি, হৃৎপিণ্ডের লেকচারে, তো ওরকম করে আমি আঁকলাম জাস্ট চেম্বার ওয়াইজ। মেইনলি যেটা হয় যে আমাদের যে হৃৎপিণ্ডের যে ডান অলিন্দে উপর থেকে আসে ঊর্ধ্ব মহাশিরা, উপর থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত নিয়ে আসে ঊর্ধ্ব মহাশিরা, আর নিচ থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত নিয়ে আসে কে, নিম্ন মহাশিরা। হ্যাঁ, উপর থেকে বা হার্টের লেভেলের উপর থেকে নিয়ে আসে ঊর্ধ্ব মহাশিরা কার্বন ডাই অক্সাইডযুক্ত ব্লাড, আর হার্টের লেভেলের নিচ থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত ব্লাডকে ক্যারি করে নিয়ে আসে হৃৎপিণ্ডকে নিম্ন মহাশিরা। তো যেহেতু এই সবগুলো মহাশিরা আসে ডান অলিন্দে ওপেন হয়, সো ডান অলিন্দে মহাশিরাগুলো ওপেন হয়। সো দেখো শিরাটা কোন দিকে আছে, ডান দিকে, তাহলে যেটা আর্টারি সেটা কোন দিকে থাকবে, বাম দিকে। শেষ, যেহেতু এই শিরাগুলো আলটিমেটলি ওপেন হয় ডান অলিন্দে, সো এটাকে কেউ ডান পাশেই থাকতে হবে, এভাবে মনে রাখতে পারো। আর তাহলে এটার নাম কি হবে, এখানে ওপেন করছে কে, ঊর্ধ্ব মহাশিরা, এটাকে নিম্ন মহাশিরা, এই নিম্ন মহাশিরাই একেবারে আমাদের শেষ পর্যন্ত কন্টিনিউ হয়, সো এটা আলটিমেটলি কি, নিম্ন মহাশিরা। হ্যাঁ, তো ইংলিশে বলা হয় ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটা ইংলিশটা তোমাদের লেভেলে মাঝে মাঝে বাংলায় লিখে দেয়। হ্যাঁ, ভেনা ক্যাভা মানে হচ্ছে মহাধমনী, মহাশিরা সরি, আর ইনফিরিয়র মানে তো নিম্ন, এটা তো সবাই জানো। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নিম্ন মহাশিরা। ওকে, তার মানে এটাকে যদি এ নাম্বার দিয়ে দেয় যে ডান পাশের একটা রক্তনালীকে এ মার্কিং করে দেওয়া হয়েছে, তাহলে আমরা আনসার করবো কি, নিম্ন মহাশিরা। কেন, মহাশিরাগুলো ডান অলিন্দ ওপেন করে, যেহেতু অলিন্দ ডান, তার মানে মহাশিরাগুলোও থাকে কোন দিকে, ডান দিকে। শেষ, আর এটার নাম হচ্ছে মেনলি অ্যাওরটা। হ্যাঁ, এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাওরটা বা মহাধমনী, ওইটাই মাথায় রাখলে হবে। এটার নাম কি, অ্যাওরটা বা মহাধমনী। ওকে, ফাইন। আশা করি এ আর বি যদি মার্কিং করে দেয় ব্লাড ভেসেল দুটোর, তাহলে তোমরা আশা করি আইডেন্টিফাই করতে পারবা। এখন আমি নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখো টাইটেলটা কি, হাইলাম। হ্যাঁ, এই টাইটেলটা নিয়ে পড়ার আগে আমি আবার একটু ফার্স্ট ইয়ারটাতে ব্যাক করি। আচ্ছা, এই ছবিতেই হবে, দেখো। আচ্ছা, ফার্স্ট ছবিটাতেই যাই, যে এই ছবিটাতেই আসি। এই ছবিতে দেখো আমরা একটা জিনিস দেখতে পাইছি যে আমাদের যে কিডনিটা, এই কিডনির বাইরের দিকটা উত্তল হয়ে আছে। হ্যাঁ, অ্যান্ড ভেতরের দিকটা কীরকম, অবতল। হ্যাঁ, কিন্তু দেখো অবতল হলে কীরকম হওয়ার কথা ছিল, এই যে এরকম হয়ে যাওয়ার কথা ছিল না অবতলটা, এরকম হয় না। কিডনির শেপটি এরকম, বাইরের দিকটা উত্তল ঠিক আছে, বাট ভেতরের দিকটা সুষমভাবে অবতল না। ভেতরের দিকটা ফর এক্সাম্পল এরকম অবতল হয়ে ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, ভেতরের দিকটা এরকম অবতল হয়ে ভিতরে ঢুকে যায়। তো এই যে ভাঁজটা, অবতল অংশের ভাঁজ, এই ভাঁজটাকেই বলা হয় হাইলাম। হ্যাঁ, এই ভাঁজ থাকার ইম্পর্টেন্স কি, এই যে আমি মাত্র বললাম যে নিম্ন মহাশিরা বা অ্যারোটা, এরা যে আমাদের কিডনিতে ঢুকে মেলে হাইলাম দিয়ে ঢুকে। হ্যাঁ, এটাই হাইলামের ইম্পর্টেন্স। এটা একটা গেট হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল ঢুকে বা বের হয়, এর জন্য এটা গেট হিসেবে কাজ করে। ওকে, তো আমরা হাইলামকে একটা প্রাইমারি ধারণা পেলাম। এখন আসি, আমি স্লাইডে কি লিখছি, এটাই লিখছি, দেখো। বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। এই যে এটা হচ্ছে বৃক্ক, কিডনি, এটা দেখো বাইরের অংশটা কীরকম, উত্তল।
তাই না? অনেক উত্তল। আর ভেতরের অংশটা কীরকম, অবতল ঠিক আছে, কিন্তু দেখো সুষম অবতল না, এই যে এটা এরকম দেখো ভাঁজ করে ফেলছে, তাই না? এই যে দেখো এটা ভাঁজ হয়ে গেছে, এই যে ভাঁজটা, এই ভাঁজটাকে বলা হয় কি, হাইলাম। হ্যাঁ, তো এটাই তোমাদের মাঝে মাঝে 1 মার্কের কোশ্চেনে দিয়ে দেয়, বৃক্ক দিয়ে সিকিউ করা হলে হাইলাম কাকে বলে, বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে, শেষ। আর হচ্ছে এই যে আমি বললাম যে হাইলাম একটা গেট হিসেবে কাজ করে, এটা তোমাদের লেভেলে নেই, জাস্ট ইন্টারেস্টিং ওয়েতে পড়ার জন্য আমি বললাম। হাইলাম একটা গেট হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল ঢুকে বা বের হয়। এটার আগের স্লাইডে আমি বলছিলাম এই যে অ্যাওরটা অথবা নিম্ন মহাশিরা, এরা এই যে ব্রাঞ্চিংয়ের মাধ্যমে, শাখার মাধ্যমে কিডনির ভেতরে এদের শাখা প্রশাখা ঢুকায় দেয়। হ্যাঁ, তো এই যে শাখা প্রশাখাগুলো, এগুলোর নাম আছে। হ্যাঁ, সিম্পল নাম। হ্যাঁ, কিডনিকে আমরা রেনাল বলে থাকি, তাই না? তো আর কি আলটিমেটলি এই যে নিম্ন মহাশিরার যে শাখাটা কিডনির ভেতরে ঢুকে গেছে, সেটার নাম কি হবে, রেনাল শিরা, তাই না? আমি কি ইংলিশে লিখি। আর হচ্ছে অ্যাওর্টার যে শাখাটা কিডনির ভেতরে ঢুকে গেছে, সেটার নাম কি হবে তাহলে, রেনাল আর্টারি অথবা রেনাল ধমনী। হ্যাঁ, তা আলটিমেটলি হাইলাম দিয়ে কারা ঢুকে, এই নিম্ন মহাশিরার যে ব্রাঞ্চ রেনাল ভেইন অথবা অ্যাওর্টার যে ব্রাঞ্চ রেনাল আর্টারি, তারাই ঢুকবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইজি, এটা ফিগার দেখলেই পারবা। এগুলো এখানে বলা হয়েছে যে হাইলাম কি একটা গেট, হ্যাঁ হাইলাম একটা গেট। হাইলাম দিয়ে কে ঢুকে, রেনাল ধমনী ঢুকে। আর কে বের হয়, রেনাল শিরাটা বের হয়ে আসে। আমি বলছি রেনাল শিরাগুলো বের হয়ে কোথায় যায়, হৃৎপিণ্ডের ডান অলিন্দে যায়। সো বের হয়ে আসে রেনাল শিরা। আর ইউরেটার বের হয়ে আসবে ইউরিন নিয়ে, সেটা আমরা সবাই জানি, একদম সবার আগেই পড়ে আসছি। আর কি বের হয়ে আসে, লসিকা। হ্যাঁ, আর তোমাদের লেভেলে লসিকা নিয়েও তোমরা বেশি জানতে চাও না, অথবা ওরকম ঘাটাঘাটি করা নেই। সো ওরকম তোমাদের জানার প্রয়োজন হয় না, আমি জাস্ট তোমাদের জন্য ইন্টার ইজি হয় এর জন্য আমি লসিকা কি এটা একটু জাস্ট সিম্পলি বলে যাই। লসিকা হচ্ছে ফর এক্সাম্পল এটা একটা ব্লাড ভেসেল। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, এর ভিতর দিয়ে কী যাবে, ব্লাড ফ্লো হবে, তাই না? এই যে ব্লাড ফ্লো হচ্ছে একটা ব্লাড আর্টারির ভেতর দিয়ে বা ভেনের ভেতর দিয়ে, কিছু ব্লাড তরল, তাই না? তো তরল পদার্থ যখন একটা জিনিসের ভেতর দিয়ে অনবরত প্রবাহিত হয়, তো কিছু তরল তো চুইয়ে চুইয়ে বাইরে বের হয়ে আসে, তাই না? এটাই তো নর্মাল। তো যেই তরল পদার্থগুলো ব্লাড ভেসেলের ভেতর দিয়ে ব্লাড চলাচলের সময় ব্লাড ভেসেলের গা চুয়ে চুয়ে বের হয়ে আসে, সেই তরল পদার্থগুলোকে বলা হয় কি, লসিকা। কি বলা হয়, লসিকা। হ্যাঁ, এটা যেন আর তোমাদের কখনো কেউ জিজ্ঞেস যদি করে হোয়াট ইজ লসিকা বা লিম্ফ জিজ্ঞেস করে, তখন যেন পারো আনসার করতে। হ্যাঁ, এটাই। ওকে, এবার আসি কিডনির গঠন। এখান থেকে মেনলি আমাদের পড়া শুরু, এতক্ষণ পর্যন্ত মেনলি বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করছি। কিডনির গঠন কি কি জিনিস নিয়ে আলোচনা করবো এই স্লাইডে, ক্যাপসুল, কর্টেক্স, মেডুলা। হ্যাঁ, ওকে। তো রেনাল ক্যাপসুল, হোয়াট ইজ ক্যাপসুল। হ্যাঁ, আমি বলি যে ধরো আমাদের যে আচ্ছা আমি ছবিটাই দেখাই, এই যে আমাদের কিডনিটা, তাই না? এটাই তো আমাদের কিডনি। এই কিডনির বাইরের যে লাল লাল যে পোর্শনটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, কিডনিকে বাইরে যে এরকম লাল টকটকে দেখায়, এই লাল টকটকে পোর্শনটাকে বলা হয় কর্টেক্স। অর্থাৎ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে রেনাল ক্যাপসুল কাকে বলে অথবা কিডনির ক্যাপসুল কি, আনসারটা কি হবে, আনসারটা হবে যে আমাদের কিডনি যে আবরণ দিয়ে আবৃত তাকে ক্যাপসুল বলে। অ্যান্ড আবরণটা কিসের, যোজক টিস্যুর। হ্যাঁ, তো যদি কেউ গুছিয়ে বলতে হয় তাহলে বলবো যে আমাদের কিডনি অথবা বৃক্ক যে যোজক টিস্যুর আবরণ দ্বারা আবৃত, তাকে বলা হয় রেনাল ক্যাপসুল। ওকে, হ্যাঁ, বুঝে বুঝে পড়বে, এটা বেশি মুখস্থ করা লাগে না। এই যে বৃক্ক সম্পূর্ণরূপে যে তন্তুময় আবরণী দিয়ে আবৃত, হ্যাঁ, এই আবরণীটা মিলে যোজক টিস্যুর, এটা আমি লিখে দিই। মেনলি যে কোনো ধরনের আবরণী, যেরকম হচ্ছে আমাদের লিভারের আবরণী যেটা গ্লিসান্স ক্যাপসুল বলি আমরা, সেটাও একটা যোজক টিস্যু। হ্যাঁ, গ্লিসান্স ক্যাপসুলটি ইন্টারে পাবা তোমরা, এটাকে বলা হয় যকৃতের আবরণী। এরকম আমাদের কিডনির যে আবরণী, সেটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। হ্যাঁ, লাল লাল যে পোর্শনটা যেটা আমরা বাইরে দেখতে পাই, সেটাই মিলে রেনাল ক্যাপসুল। এরপর তার মানে এই যে আমি যদি ফিগারটা দেখাই, ফিগারটা এখানে একটু পেল ওয়েতে দেখাইছে। এটা এই যে দাঁড়াও আমি লালই করে দিই, লাল করেই দেখাই তোমাদের। এই যে দেখো, এই যে লাল লাল যে পোর্শনটা, এই যে কিডনির যে, এটাকেই বলা হয় রেনাল ক্যাপসুল। এটাকে কিডনিটাকে মাঝ বরাবর কাটা হয়েছে, তো এর জন্য একটু এরকম দেখাচ্ছে। তারপর আসি কর্টেক্স। রেনাল ক্যাপসুল, কিডনিকে যদি এবার মাঝ বরাবর কাটি, উপরের পার্টটা তো এই যে ক্যাপসুল, এই যে এই পার্টটা হচ্ছে ক্যাপসুল,
ক্যাপসুলের পরে দেখো ভেতরে কি দেখা যাচ্ছে, কিডনিকে যদি কাটা হয় এরকম একটা গঠন পাবো তোমরা, হ্যাঁ। তো এই গঠনটার ক্ষেত্রে এই যে দেখো এইখানে পিরামিডের মতো কিছু স্ট্রাকচার আছে, হ্যাঁ, পিরামিডের মতো কিছু স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারগুলোর মাথা বরাবর একটা লাইন কনসিডার করবা, ওকে। মাথা বরাবর যদি এরকম একটা লাইন কনসিডার করো, তাহলে এই যে মাঝের এরিয়াটা, বাইরেরটা কি ছিল, ক্যাপসুল, আর এই পিরামিডের মতো যে স্ট্রাকচারগুলো এগুলোর মাথাকে অ্যালাইন করে একসাথে করে একটা এরিয়া কনসিডার করলে ক্যাপসুল এবং এর পিরামিডের আগ পর্যন্ত যে এরিয়া, আগ পর্যন্ত যে এরিয়াটা, এটাকেই বলা হয় রেনাল কর্টেক্স, হ্যাঁ। এটাকে বলা হয় কি, রেনাল কর্টেক্স। আর হচ্ছে পিরামিডের মতো বা যে এগুলোকে আমরা বলি রেনাল পিরামিড, হ্যাঁ। এই রেনাল পিরামিড থেকে ভেতরের যে পোর্শনটা অথবা যতটুকু পর্যন্ত রেনাল পিরামিড বিরাজ করতেছে এতটুকুকে আমরা কি বলি, এতটুকুকে আমরা বলি রেনাল মেডুলা, হ্যাঁ। ক্যাপসুল কি একদম বাইরে যে লাল যেটা আমরা দেখতে পাই, কর্টেক্স কি এই ক্যাপসুল, আরে অনেক জগে খিচুড়ি পাকায় ফেলাইছি, ওকে। আর হচ্ছে কর্টেক্স কি এই ক্যাপসুল এবং এই রেনাল পিরামিড এই দুইটার মাঝ বরাবর যে এরিয়াটুকু এটাকে বলা হয় রেনাল কর্টেক্স। আর মেডুলা কি যতটুকু পর্যন্ত এই রেনাল পিরামিডটা এক্সটেন্ড করতেছে একেবারে এই রেঞ্জ, হ্যাঁ, যেখানে কর্টেক্স শেষ সেখান থেকে রেনাল পিরামিডের আগ পর্যন্ত এই পুরো এরিয়াটাকে কি বলি আমরা, রেনাল মেডুলা, হ্যাঁ। তো এগুলো এখানে লেখা হয়েছে। এটা কর্টেক্স কি রেনাল ক্যাপসুল সংলগ্ন অঞ্চল, মানে ক্যাপসুলের পরের যে লেয়ারটা। আরও সুন্দর করে বলতে পারো রেনাল ক্যাপসুল থেকে রেনাল পিরামিডের আগ পর্যন্ত অঞ্চলকে কি বলা হয়, রেনাল কর্টেক্স, ওকে। এবার সেই রেনাল মেডুলা কি, রেনাল মেডুলা হচ্ছে ক্যাপসুলের ভেতরের অংশ। ক্যাপসুল তো ঠিক আছে, এখানে একটু আমার মিস্টেক হয়েছে, এটা মেনলি হবে হচ্ছে কর্টেক্সের ভেতরের অংশ, হ্যাঁ। ক্যাপসুলের ভেতরে ইটস ট্রু বাট পার্শিয়ালি ট্রু, কারণ ক্যাপসুলের ভেতরে কিন্তু কর্টেক্সও থাকে। সো মেনলি ক্যাপসুলের ভেতরে যে কর্টেক্সের ভেতরের যে পোর্শনটা, হ্যাঁ, বা রেনাল পিরামিড সংলগ্ন যে পোর্শনটা সেটাকে আমরা কি বলি, রেনাল মেডুলা, হ্যাঁ। এই পিরামিড সংলগ্ন এটাও লিখে রাখছি। তো তোমাদের যদি ডেফিনেশন আসে রেনাল ক্যাপসুল কি, কিডনি বা বৃক্ক যে যোজক টিস্যুর আবরণ দ্বারা আবৃত, রেনাল ক্যাপসুল বলা যায় সেটাকে। রেনাল কর্টেক্স কি ক্যাপসুল সংলগ্ন এরিয়া যেটা রেনাল পিরামিডের আগ পর্যন্ত থাকে সেটাকে কি বলা হয়, রেনাল কর্টেক্স। রেনাল মেডুলা কি, রেনাল মেডুলা হচ্ছে রেনাল কর্টেক্সের ভেতরের পোর্শন যেটা আর কি পিরামিড সংলগ্ন, ততটুকুকে কি বলা হয়, রেনাল মেডুলা, ওকে। ওকে, কিডনির এটা গেছে এমনি গ্রস স্ট্রাকচার, মানে আমি জাস্ট কাটলে চোখে কি দেখতে পাই, ওকে। এবার রেনাল মেডুলা যেটা মানে এই রেনাল পিরামিড সংলগ্ন যে লেয়ারটা, হ্যাঁ, এটা এটা এই যে রেনাল মেডুলা এই পোর্শনটুকু, এই পোর্শনটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হয়, বিকজ আমরা যখন বই পড়বো এখানে কিছু আমরা টার্ম পাবো। কী কী টার্ম পাবো, যেরকম হচ্ছে এরকম রেনাল পিরামিড নামে একটা টার্ম পাবো, যেটা আমি মাত্রই বললাম, এই যে পিরামিডের মতো যে স্ট্রাকচার এটাকে রেনাল পিরামিড বলে। দেন রেনাল কলাম নামে একটা টার্ম পাবো, আর রেনাল পেপিলা নামে একটা টার্ম পাবো, হ্যাঁ। এই তিনটা টার্ম নিয়ে আমাদের একটু কথাবার্তা বলতে হয়, হ্যাঁ, বা আমরা বই পড়তে গেলে একটু ঝামেলায় পড়ি এগুলো কি। রেনাল পিরামিডকে এটা তো বললামই, আর রেনাল পিরামিডের সংখ্যা এটা কিন্তু ইম্পর্টেন্ট না হলে আমি নর্মালি স্লাইডে তুলি না এই ইনফোগুলো, বিশেষ করে নাম্বার আমার নিজের অনেক অপছন্দ, ইম্পর্টেন্ট দেখেই তোলা হয়েছে, সো এটা পরে ফেলবা। রেনাল পিরামিড কয়টা থাকতে পারে, 8 থেকে 12টা। তোমাদের এই ছবিতে 7টা দেখাচ্ছে, হ্যাঁ, এটা তো মেইনলি একটা এমনি বোঝানোর জন্য, মেইনলি 8 থেকে 12টা থাকে রেনাল পিরামিড। আর রেনাল কলাম কি, রেনাল কলাম হচ্ছে এটা ধরো একটা পিরামিড, হ্যাঁ, একটু অন্য কালি দিয়ে দাগাই তাহলে একটু সুন্দর হবে, বোঝা ইজি হবে। ধরো আমি কি দিয়ে দেখাবো, এটা দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে একটা রেনাল পিরামিড, কি পিরামিড, রেনাল পিরামিড। এটা কি, এটা হচ্ছে আরেকটা রেনাল পিরামিড, হ্যাঁ। এই যে পাশাপাশি দুইটা রেনাল পিরামিড, দুটো পিরামিডের মাঝে দেখো স্পেসটা, মাঝের যে স্পেসটা, মাঝের স্পেসটা কীরকম গর্তের মধ্যে ঢুকে গেছে না। রেনাল পিরামিড যেহেতু এই বরাবর শার্প, তো মাঝের স্পেসটা কীরকম গর্তের মতো ঢুকে গেছে না, সেটাকে কি বলা হয়, রেনাল কলাম, ওকে। রেনাল কলাম কি সেটা আমরা পড়লাম, সেটা কি পাশাপাশি দুইটা রেনাল পিরামিডের মাঝের যে স্তম্ভাকৃতির যে অংশটা, হ্যাঁ, বা কলামের মতো যে অংশটা ভিতরে ঢুকে গেছে, যে স্পেসটা দুটো রেনাল পিরামিডের মাঝের যে স্পেসটা সেটাকে বলা হয় রেনাল কলাম, যেহেতু এরকম কলামের মতো ঢুকে গেছে, ওকে। এবার সেই রেনাল পেপিলা কি, রেনাল পেপিলা হচ্ছে আমার
এই রেনাল পিরামিডগুলোর শীর্ষে বা অ্যাপেক্সে কিছু ছিদ্র থাকে, এইখানে এরকম অনেকগুলো ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় রেনাল পেপিলা। হ্যাঁ, রেনাল পিরামিডের শীর্ষে ছিদ্রকে বলা হয় রেনাল পেপিলা। মাঝে মাঝে কোশ্চেন করা হয় রেনাল পিরামিড কিভাবে বা কিসের মাধ্যমে উন্মুক্ত হয়, আনসারটা কী হবে তাইলে? রেনাল পেপিলা। ওকে, আশা করি টার্মিনোলজিগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। রেনাল পিরামিড কি সেটা তো জানি আমরা, রেনাল কলাম কি, দুটো রেনাল পিরামিডের মাঝের যে স্তম্ভাকৃতির অংশটা সেটাকে বলা হয় রেনাল কলাম। আর রেনাল পেপিলা কি? রেনাল পেপিলা হচ্ছে পিরামিডের শীর্ষে যে ছিদ্র থাকে রেনাল পিরামিডের শীর্ষে, সেটাকে বলা হয় রেনাল পেপিলা। ওকে, ফাইন। তো এগুলোই মেডুলা নিয়ে, এই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আমাদের একটু ঝামেলা হয় মেডুলা যখন পড়তে চাই আমরা, রেনাল মেডুলা। ওকে, এবার ইউরিনিফেরাস নালিকা, এটা আমি একদম লাস্টে পড়াবো। হ্যাঁ, একদম লাস্টে, কারণ হচ্ছে এটার জন্য আমার নেফ্রনটা পড়ে আসতে হয়। ওকে, এরপরে আসি নেফ্রন। নেফ্রন কি, এটা আমি যখন আজকের লার্নিং অবজেক্টিভ বলার টাইমে আমি বলছিলাম যে আমরা কী কী পড়বো, বৃক্কের গঠন, আর বৃক্কের গঠনগত এবং কার্যগত একক নেফ্রন, সেটার গঠন পর্ব, এবং অ্যাট লাস্ট হচ্ছে এই আমাদের বৃক্কের যে কাজ, ইউরিন ফর্ম করা, ইউরিন ফর্মের টাইমে এটা যে আমার রক্ত পরিশ্রবণ করে বা রক্ত পরিশ্রুত করে, সেই প্রসেসটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। হ্যাঁ, তো সেকেন্ড যে পোর্শনটা সেটাই মেইনলি এখন শুরু হবে। হ্যাঁ, নেফ্রন নিয়ে কথাবার্তা, বৃক্ক নিয়ে কথাবার্তা শেষ অলরেডি। নেফ্রন তার মানে কি, এটার সংজ্ঞা তো এতক্ষণ ধরেই বললাম। বৃক্কের গঠনগত কার্যকরী একককে বলা হয় নেফ্রন। হ্যাঁ, বা কার্যকরও বলা যায়, কার্যকরী একই। এবারে সংখ্যাগত 10 থেকে 12 লক্ষ, এই সংখ্যাটা আমি বললামই যে নিউমেরিক্যাল জিনিসপত্র আমি নিজে অত পছন্দ করি না, বাট ইম্পর্টেন্ট দেখেই আমি দেই। ওকে, এগুলো কিন্তু আসবে। আর এটা মনে রাখা খুবই ইজি, মনে রাখবো হচ্ছে 1 মিলিয়ন। হ্যাঁ, একটা পারফিউমেরও নাম 1 মিলিয়ন। সো যাই হোক, 1 মিলিয়ন হচ্ছে নেফ্রন থাকে পার কিডনি। এটা কিন্তু আমাদের ফুল হিউম্যান বডিতে না, হ্যাঁ, পার কিডনি। যদি স্যার ঘুরিয়ে দেয় মানব দেহে কয়টা নেফ্রন থাকে, পারবো তো? কত? 20 থেকে 24 লক্ষ। ওকে, 2 মিলিয়ন থেকে 2.4 মিলিয়ন। ওকে, এবার কাজ নিয়ে আসি, নেফ্রনের কতগুলো কাজ আছে। আর আমরা জানি কি, নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যকরী একক। তার মানে নেফ্রনের যে কাজ, বৃক্কেরও কিন্তু সেম কাজ। হ্যাঁ, তো যদি কখনো দেখা যায় যে এক্সামে আমাদেরকে বৃক্কের কাজ দিয়ে দিছে, তখন যেন আমরা ভয় না পাই, ভাইয়া আমাদেরকে নেফ্রনের কাজ পড়াইছেন, আসছেন তো বৃক্কের কাজ, এরকম যেন না হয়, দুটো সেম। হ্যাঁ, তো কাজ কি কি আমি জানি যে বৃক্কের কাজ একটাই, মূত্র তৈরি করা। হ্যাঁ, এখন ও মূত্র তৈরি কেন করবে? মূত্র তৈরি করে কিন্তু এই যে সেকেন্ড পয়েন্ট, এটাই, মূত্র উৎপাদন করে কতটুকু? অন অ্যাভারেজ, এটা একটু রেঞ্জটা ভেরি করে, বাট অন অ্যাভারেজ 1.5 লিটার। হ্যাঁ, 1.5 লিটার মূত্র পার ডে তৈরি হয় অন অ্যাভারেজ। এই মূত্রটা কেন তৈরি হয়? কারণ হচ্ছে আমাদের দেহে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়, সেই বর্জ্য পদার্থ বের করে দেওয়ার জন্য। কী কী বর্জ্য পদার্থ? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো তৈরি হয়। হ্যাঁ, এগুলো বের করে দেওয়ার জন্যই মেইনলি আমাদের এই রক্ত পরিশ্রবণের প্রয়োজন পড়ে, অর্থাৎ আমাদের মূত্র উৎপাদনের প্রয়োজন পড়ে। ওকে, ফাইন। পাশাপাশি আর কি করে? পাশাপাশি আর কি কাজ করে? ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। হ্যাঁ, আমার মতো করে পড়বা। বিভিন্ন আয়ন বা ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, তারপর হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স করবে, আর হচ্ছে এটা আমাদের যে তোমার রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, এবং বিভিন্ন হরমোনাল অ্যাক্টিভিটি আছে ওর। হ্যাঁ, তো কীভাবে পড়বা? ফার্স্টে হচ্ছে এটা মূত্র উৎপাদন করে। মূত্র উৎপাদন কেন করে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো বের করে দেওয়ার জন্য। আর কি করে? ইলেকট্রোলাইট ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স, আর কি রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, খনিজ লবণের যে লেভেলটা আমাদের ব্লাডে সেটা নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, এই 6টা কাজ। এরকম এ দুটো তো একসঙ্গে বলবা, কোরিলেট করে এ দুটোকে একসঙ্গে বলবা। ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, অ্যাসিড বেস ব্যালেন্স করে, পানিরও ব্যালেন্স করে। হ্যাঁ, ধরো আমাদের দেহে পানি অনেক বেশি, তখন বেশি পরিমাণ মূত্র তৈরি করে পানিকে বের করে দেওয়া হয়। হ্যাঁ, তো ইলেকট্রোলাইট ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স, তিনটাকে একসাথে বলবা। চাইলে এখান থেকে ডাবল পয়েন্ট করা যাবে। হ্যাঁ, ডাবল পয়েন্ট করতে পারো। তারপরে কি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবে, আর হরমোনাল ক্রিয়া আছে এটার। এখন কি কি হরমোনাল ক্রিয়া, এটা এরকম তোমাদের লেভেলে নাই, তারপরও অনেক স্যার ম্যাডামদের ফেভারেট এই কোশ্চেনটা, যে আমাদের কিডনি বা বৃক্ক এটা কি তৈরি করে, কোন হরমোনটা তৈরি করে। অনেকগুলো হরমোন তৈরি করে, বাট তোমাদের লেভেলে স্যার ম্যাডামরা যেটা শুনতে চায় সেটা কি? সেটা হচ্ছে রেনিন। এই হরমোনটার নামটা স্যার ম্যাডামরা শুনতে চায়, রেনিন। ওকে, তো এই হরমোনটা দিয়ে দেয়। নিচের কোন হরমোনটি বৃক্ক তৈরি করে? রেনিন। নামের সঙ্গে মিল আছে, কিডনিকে আমরা বলি রেনাল, সো হরমোনটা রেনিন ম্যাচ করে। হরমোন একটা কাইন্ড অফ প্রোটিন, সো নামের শেষে ইন থাকবে। ওকে, তো আশা করি নেফ্রনের কাজগুলো আমরা বুঝে বুঝে মুখস্থ করলাম।
বুঝে বুঝে মুখস্থ। ওকে, যাই হোক, এবার আসি নেফ্রনের গঠন। নেফ্রনের গঠন থেকে মেইনলি সিকিউ আসা শুরু করে। হ্যাঁ, বিশেষ করে 3 মার্কসে এটা দিয়ে দেয়, 4 মার্কসে হচ্ছে নেফ্রন কীভাবে রক্ত পরিশ্রুত করে সেটা দিয়ে দেয়। ওকে, তো নেফ্রনের গঠন নিয়ে যখন আমরা পড়াশোনা করব, এখানে নেফ্রনের গঠনটা নেফ্রন মিলে কতটুকু পর্যন্ত, হ্যাঁ, এটা আমাদের জানা উচিত। আমাদের স্যার ম্যাডামদের কিছুটা মিসকনসেপশন আছে এবং অনেকে জানার সত্ত্বেও মানে না, কারণ ট্রেডিশনালি এরকমই চলতেছে আর কি। ব্যাপারটা কি, মেইনলি নেফ্রনটা হচ্ছে এই পর্যন্ত, কিন্তু হ্যাঁ, নেফ্রনটা মিলে এই পর্যন্ত, এই লম্বা যে নালীটা, এই নালীটা নাই নেফ্রনে। বাট স্যার ম্যাডামরা যখন ছবি আঁকতে বলে নালী সহই আঁকতে হয়, নাহলে তারা নাম্বার কম দেয়। তারা বলে না এটাও নেফ্রনের পার্ট, কিন্তু তুমি যখন পরে বুঝাবে না স্যার এটা ইউরিনিফেরাস নালিকার পার্ট, এটা নেফ্রনের পার্ট না, তখন স্যার মানতে চাবে না, স্যারের ইগোতে লাগে এটা। তো আর কি, সেফ থাকার জন্য পুরোটাই আঁকতে হয়। হ্যাঁ, যাই হোক, তো নেফ্রনের গঠন নিয়ে আমরা এখন পড়াশোনা করব। নেফ্রনের গঠনে আমরা কি কি দেখতে পাই, দেখো শুরুর দিকেই আমরা হচ্ছে এরকম একটা স্ফীত অংশ দেখতে পাই, তাই না? আর কি দেখতে পাই, আর এরকম দেখো কিছু নালী দেখতে পাই, এই যে নালী নেমে গেছে আবার নালী উঠে গেছে, এই নালীটা আমরা দেখতে পাই। হ্যাঁ, এই যে স্ফীত যে অংশটা নেফ্রনের শুরুর দিকে আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় রেনাল কর্পাসল। আর পরে যে এরকম টিউবের মতো কিছু নালী চলাফেরা করতেছে, এগুলোকে আমরা কি বলি, রেনাল টিউবিউল। ওকে, এই দুটো পার্ট মিলে আমাদের নেফ্রনটা গঠন করে। এখন এই যে স্ফীত অংশ বা রেনাল কর্পাসল যেটাকে আমরা বলি, সেটা নিয়ে কিছু পড়াশোনা আছে। আর হচ্ছে এরকম টিউব শেপ যে স্ট্রাকচারটা বা রেনাল টিউবিউল যেটাকে আমরা বলতেছি, এই রেনাল টিউবিউল নিয়ে আমাদের কিছু পড়াশোনা আছে। তাইলে মোটামুটি আমাদের নেফ্রনের গঠনটা শেষ। ওকে, তো শুরু করা যাক এই স্ফীত অংশ বা রেনাল কর্পাসল সেটা নিয়ে। যে রেনাল কর্পাসল, এটার কয়টা অংশ? 2টা অংশ। নেফ্রনেরও কিন্তু 2টো অংশ ছিল, রেনাল কর্পাসল, রেনাল টিউবিউল। এখন রেনাল কর্পাসল পড়তে আসছি, রেনাল কর্পাসলেরও 2টো অংশ। কি কি? গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। আসলে গ্লোমেরুলাস কোনটা আর বোমেন্স ক্যাপসুল কোনটা, এটা নিয়ে আমি যদি একটু কথা বলি, তাহলে এই যে স্ফীত অংশ, এটাকে তো আমরা বলতেছি রেনাল কর্পাসল, তাই না? রেনাল কর্পাসলে যে লাল যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ, আমি একটু অন্য কালারটা নিয়ে আসি। এই যে লাল যেগুলো দেখতে পাচ্ছ তুমি, এই যে রক্তবাহিকা আর কি, লাল যে পোর্শনটা রেনাল কর্পাসলের, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। তার মানে আমি যদি একটু সহজ করে বলি, গ্লোমেরুলাস আসলে কি? গ্লোমেরুলাস হচ্ছে একটা রক্তবাহিকা, বা আরও স্ট্রেটলি বলে এটা হচ্ছে একটা কৈশিক জালিকা। হ্যাঁ, সিম্পল। আর হচ্ছে দেখো এই গ্লোমেরুলাস বা এই যে কৈশিক জালিকাটা, এই কৈশিক জালিকার বাইরে দেখো একটা পেয়ালার মতো, কাপের মতো আরেকটা স্ট্রাকচার আছে, তাই না? তো অন্য কালার দিয়ে দেখালে আরো বেটার হবে। ধরো ইয়েলো দিয়ে দেখাই আমি। এটাকে বলা হয় কি, বোমেন্স ক্যাপসুল। হ্যাঁ, নামের মধ্যে ক্যাপসুল আছে, মানে হচ্ছে কাইন্ডা ক্যাপসুল টাইপের, ক্যাপসুলের মতো গ্লোমেরুলাসটাকে আবৃত করে রাখে। ওকে, তো তার মানে হচ্ছে স্ফীত অংশের 2টো পার্ট, যেটা ব্লাড ভেসেলের মতো দেখা যাচ্ছে সেটাকে আমরা কি বলি, গ্লোমেরুলাস। আর এটাকে যে আবৃত করে রাখে সেটাকে আমরা কি বলি, কাপের মতো, সেটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। ওকে, এটা বলা হয়েছে এই যে বোমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে। মাঝে মাঝে তোমরা এক্সাম হলে প্রেশার উল্টাপাল্টা করে ফেলো, কোনটা গ্লোমেরুলাস কোনটা বোমেন্স ক্যাপসুল উল্টাপাল্টা করে ফেলো, এটার জন্য উল্টাপাল্টা না হয়। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। এই গ্লোমেরুলাস, এটা আমি মাত্রই বললাম, এটা কি, এটা একটা কৈশিক জালিকা। ওকে, তো এটা এখানে বলা হয়েছে গ্লোমেরুলাস কি, একগুচ্ছ কৈশিক জালিকা। আর বোমেন্স ক্যাপসুল কি, যে আমি বলছিলাম কাপের মতো একটা স্ট্রাকচার, এটাই বলা হয়েছে দেখো পেয়ালার মতো প্রসারিত একটি অংশ এবং 2 স্তর বিশিষ্ট। এটা আমি দেখতেই পাচ্ছি যে এই যে এটা একটা স্তর, একটু অন্য কালার নিয়ে আসি, ওয়েট, এটা একটা স্তর আর এটা একটা স্তর। দেখা যাচ্ছে বোমেন্স ক্যাপসুলের 2টো স্তর। হ্যাঁ, তার মানে ডেফিনেশন চাইলে এটা লিখে দেবা, 2 স্তর বিশিষ্ট পেয়ালার মতো একটি প্রসারিত অংশ যেটা গ্লোমেরুলাসকে ঘিরে অবস্থান করে, সেটাকে কি বলা হয়, বোমেন্স ক্যাপসুল। ওকে, আর গ্লোমেরুলাস কি, একগুচ্ছ কৈশিক জালিকা যেটা বোমেন্স ক্যাপসুল দ্বারা আবৃত হয়ে থাকে। যখন একটা ডেফিনেশন চাওয়া হবে আর একটাকে কোরিলেট করে দিবা, তাহলে বেটার হয়। আর হচ্ছে এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট দেখেই দেখো ভিন্ন কালার দিয়ে আমি অ্যাড করে দিছি। নর্মালি তো হোয়াইট ইউজ করি, এখানে দেখা যাচ্ছে আমি অন্য একটা কালার ইউজ করছি। এখন এই জিনিসগুলো কি, আমি যখন হাইলাম পড়াইছিলাম তখন দেখাইছিলাম যে যেটা অ্যাওরটা একটু বাম সাইডে অবস্থান করে, ডান সাইডে তো নর্মালি নিম্ন মহাশিরাটা অবস্থান করে, আর একটু বাম সাইডে অ্যাওরটাটা অবস্থান করে। অ্যাওরটা থেকে 2টো কিডনিতে 2টো আর্টারি চলে যায়, রেনাল আর্টারি বলছিলাম আমি। এই রেনাল আর্টারি অথবা রেনাল ধমনী
আমাদের কিডনিতে প্রবেশ করলো, প্রবেশ করার পরে আরও অনেক ভাগ বন্টনও হয়, তোমাদের লেভেলে এত কিছু নেই। দিন শেষে এই যে আর্টারিটা এই যে আসলো, হ্যাঁ, যে আর্টারিটা এই যে আসলো রেনাল ধমনী থেকে ভাগ বন্টন হয়ে হয়ে এই গ্লোমেরুলাস ফর্মেশনের টাইমে যে আর্টারিটা আসলো সেটাকে আমরা কি বলি? এফারেন্ট আর্টারিয়ল। নাম শেষে ওল আছে, তার মানে কি এটা মেনলি ধমনী না, ধমনীর বাচ্চা, মানে ধমনিকা। হ্যাঁ, ধমনিকা বা আর্টারিয়ল। তো এই ধমনিকা বা আর্টারিয়ল আসলো গ্লোমেরুলাস ফর্মেশনের টাইমে। তারপর এই যে কৈশিক জালিকা বা গ্লোমেরুলাস ফর্ম হলো। দেন কৈশিক জালিকার মধ্যে যেহেতু রক্তগুলো আসে, রক্ত পরে পরিশ্রুত হয়ে বোমেন্স ক্যাপসুলে যায়, বোমেন্স ক্যাপসুলে পরে টিউবে প্রবেশ করে ফ্লুইডটা, যেটা ব্লাড থেকে ছাঁকনির মাধ্যমে ছাঁকন করা হয়েছে আর কি। তো তার মানে রেনাল ধমনী থেকে রেনাল আর্টারিওল আসে গ্লোমেরুলাস ফর্মেশনের জন্য, তিনি গ্লোমেরুলাস ফর্ম করে অথবা কৈশিক জালিকাটা ফর্ম করে তারপর আবার বের হয়ে যায়। হ্যাঁ, সেটাকে বলা হয় কি? ইফারেন্ট আর্টারিওল। হ্যাঁ, যে আর্টারিওলগুলো ঢুকে ইফারেন্ট সরি, যেগুলো ঢুকে সেগুলো কি? এফারেন্ট। আর যেগুলো বের হয়ে যায় সেগুলো কি? ইফারেন্ট মনে রাখবা এক্সিট দিয়ে। এক্সিট করে কারা? ইফারেন্ট শুরু হয় ই দিয়ে, তো ইফারেন্ট কি করবে? এক্সিট করবে। ওকে, ইয়াটা আমাদের লাগবে। অ্যান্ড কৈশিক জালিকা কয়টা ফর্ম করে? 50টা, হাফ সেঞ্চুরি। এটা কিন্তু আমাদের লাগবে। ডিজিট যেগুলো দেই সবগুলো ইম্পর্ট্যান্ট। ওকে, তো আমি এবার এখান থেকে কিছু কোশ্চেন করি, বলো। পেয়ালার মতো অংশ কোনটা? বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাস অ্যাকচুয়ালি কি? কৈশিক জালিকা। ওকে, এবার বলো যে মেইনলি গ্লোমেরুলাস ফর্মেশনের টাইমে কি আসে, মানে রেনাল ধমনির কোন পার্টটা আসে? এফারেন্ট আর্টারিয়ল। গুড। এবার বলো আমাকে যে এফারেন্ট আর্টারিয়ল এটা যে কৈশিক জালিকায় ভাগ হয়, কয়টা কৈশিক জালিকায় ভাগ হয়? 50টা। পারফেক্ট। আর অ্যাট লাস্ট ইফারেন্ট আর্টারিয়ল হিসেবে বের হয়ে আসে। ওকে, ফাইন। তো এই স্লাইডটা আশা করি আমাদের পড়া হয়ে গেছে। এবার রেনাল টিবিউল নিয়ে আসি। রেনাল কর্পাসল বা স্ফীত অংশটুকু আমাদের পড়া শেষ। এবার রেনাল টিবিউল নিয়ে আসবো। রেনাল টিবিউল নিয়ে যখন পড়াশোনা করতে হয়, দেখো এখানে কিছু পেঁচানো গেঁচানো অংশ দেখা যায়, আবার কিছু স্ট্রেট অংশ দেখা যায়। এই যে দেখো রেনাল কর্পাসল বা স্ফীত অংশ, সেটা দিয়ে তো আমাদের নেফ্রনটা শুরু হলো। এই রেনাল কর্পাসলের পরেই যে রেনাল টিবিউল শুরু, রেনাল টিবিউলের যে শুরুর দিকের যে পেঁচানো অংশটা, সেটাকে আমরা কি বলি? নিকটবর্তী পেঁচানো নালিকা। হ্যাঁ, বা ইংলিশে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউব। হ্যাঁ, এটা ইংলিশটা দেখতে পারো, এটা দেয় না, নর্মালি বাংলায় টাইপ করে দেয় না। হ্যাঁ, সো অত প্যারা নেই তোমাদের লেভেলে। যাই হোক, এইটার নাম কি? তার মানে নিকটবর্তী পেঁচানো নালিকা। ওকে, আর এই যে দেখো এগুলো অনেক দূরের দিকে আছে কিছু পেঁচানো নালিকা। এই পুরোটাই অ্যাকচুয়ালি আমি তো একটু করে রাখছি, এই পুরোটাকে বলা হয় কি? দূরবর্তী পেঁচানো নালিকা। ওকে, আর হচ্ছে মাঝে দেখো এই যে মিডলের দিকে এই যে স্ট্রেট কিছু অংশ, এই স্ট্রেট অংশটাকে বলা হয় হেনলির লুপ। দেখো একটা ইউ শেপের লুপ ফর্ম করে আছে, এই যে দেখো ইউ শেপের লুপ ফর্ম করে আছে, ইউ শেপের একটা লুপ ফর্ম করে আছে। এর জন্য এটাকে কি বলা হয়? হেনলি লুপ। বিজ্ঞানী হেনলি এটা আবিষ্কার করেন, এর জন্য তার নাম অনুসারে এটাকে নামকরণ করা হয় কি? হেনলির লুপ। ওকে, তো রেনাল টিউবুলার পার্টগুলো কি সেটাও আমরা জানলাম, আবার রেনাল কর্পাসুলার পার্টও পড়ে আসছি। ফাইন। ওকে, এবার রক্ত পরিশোধন প্রক্রিয়া। এর আগে আমি যে ইউরিনিফেরাস নালিকাটি স্কিপ করে আসছি সেটা একটু পড়াই। ওকে, তো এই তার মানে নেফ্রন কতটুকু পর্যন্ত? নেফ্রন হচ্ছে আমার এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে নেফ্রন। তারপরে ইউরিনগুলো কোথায় যায়? এই নালীর মাধ্যমে ইউরিনগুলো বের হয়ে যায়। এই নালিকাটার নাম কি? এই নালিকাটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। কি নালিকা? সংগ্রাহী নালিকা। ওকে, তো এই সংগ্রাহী নালিকাটা কিন্তু তার মানে নেফ্রনের পার্ট না। ওকে, তারপরেও এটাকে আমরা নেফ্রনের ছবির মধ্যে আঁকি, কি আর করবো। তো মেনলি এটা কি? এই যে পুরো স্ট্রাকচার যেটা আমি আঁকাইলাম, এই পুরোটা মিলে ইউরিনিফেরাস নালিকা। হ্যাঁ, নেফ্রন প্লাস সংগ্রাহী নালিকা একসঙ্গে বলা হয় ইউরিনিফেরাস নালিকা। কিন্তু আর কি আমাদের স্যার ম্যাডামরা এটাকেও নেফ্রনের ছবির মধ্যে চান, বাট নেফ্রন মিলে এতটুকু পর্যন্ত। ওকে, সো এটা একটু ম্যানেজ করে নিবা, কি আর করবা। এটা এখানে বলেছি দেখো, ইউরিনিফেরাস নালিকাটা মিলে কি? নেফ্রন প্লাস সংগ্রাহী নালিকা।
এবং নেফ্রনের পরে দুটো পার্ট আছে, এই যে দেখা যাইতেছে রেনাল কর্পাসল, যেটা স্ফীত অংশটা গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল দ্বারা গঠিত হয়। আর আরেকটা কি টিউবের মতো পার্ট, যেটাকে কি বলা হয়, রেনাল টিবিউল। দেন এই যে রেনাল কর্পাসল কি দ্বারা গঠিত হয়, গ্লোমেরুলাস অ্যান্ড বোমেন্স ক্যাপসুল দ্বারা। রেনাল টিবিউল কি দ্বারা গঠিত হয়, নিকটবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা এবং হেনলির লুপ। ওকে, আর সংগ্রাহী নালিকা তো দেখছোই। এটা জাস্ট আর কি কেন লাস্টে পড়াইছি, কারণ হচ্ছে এটা এই সবগুলো এতক্ষণ ধরে যা পড়েছি সেগুলোর সামারি হচ্ছে এটা। বাট আগে কেন আছে, কারণ বইয়ে এই কন্টেন্টটা আগে দেওয়া আছে, মিলে এর জন্য আমি আগে লিখছি, আর কিছুই না। তো যদি ডেফিনেশনটা যদি জিজ্ঞেস করে এক মার্কে, হোয়াট ইজ ইউরিনিফেরাস ডাক্ট অথবা ইউরিনিফেরাস নালিকা, কি আনসার হবে, বৃক্কে বিদ্যমান বিশেষ ধরনের নালিকা যা নেফ্রন ও সংগ্রাহী নালিকার সমন্বয়ে গঠিত। তোমাদের বইয়ে জাস্ট ফার্স্ট পার্টটুকু আছে যে এটা বৃক্কে বিদ্যমান একটা বিশেষ ধরনের নালিকা, এতটুকু পর্যন্ত আছে। কিন্তু পরে এটা যে নেফ্রন ও সংগ্রাহী নালিকার সমন্বয়ে গঠিত, এটা লেখা নাই, কিন্তু এটা লিখবা। কেন, কারণ হচ্ছে আমাদের বৃক্কে অনেকগুলো নালিকা আছে, সো কোনটা বিশেষ নালিকা এটা ওরকম বোঝা টাফ। সো পুরোটাই লিখবা যা নেফ্রন ও সংগ্রাহী নালিকার সমন্বয়ে গঠিত। ওকে ওকে তো মোটামুটি আজকের লেকচারের লাস্ট টপিকটা বাকি। আমরা বৃক্কের গঠন পড়ছি, আমরা নেফ্রনের গঠন পড়ছি, এখন পড়ব হচ্ছে আমাদের বৃক্ক কীভাবে আমাদের ব্লাডটাকে ফিল্টার করে, হ্যাঁ ফিল্ট্রেট করে, সেটা নিয়ে আমরা একটু দেখাশোনা করব। রক্ত পরিশোধনের প্রক্রিয়া। ওকে, রক্ত তার মানে আমাদের নেফ্রনের যে দুটো পার্ট, রেনাল কর্পাসল এবং রেনাল টিবিউল, দুটোতেই পরিশ্রুত হবে। হ্যাঁ, আমাদের রেনাল কর্পাসলে কীভাবে রক্ত পরিশোধন ঘটে সেটা নিয়ে যদি আমি কথা বলি, সবার আগে গ্লোমেরুলাস আসবে। গ্লোমেরুলাসে কি হয়, গ্লোমেরুলাসের মাধ্যমে ব্লাডটা আসে রেনাল ধমনী থেকে এফারেন্ট আর্টারিওল, তার মাধ্যমে গ্লোমেরুলাসে ব্লাডটা প্রবেশ করে। এই গ্লোমেরুলাসে ব্লাডটা আসার পরে নর্মালি ব্লাডের যেগুলো বড় বড় উপাদান ব্লাডে থাকে, যেরকম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এসব বা প্রোটিন যেগুলো আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এরকম বড় বড় প্রোটিনগুলো বাদে বা রক্তকণিকাগুলো বাদে ব্লাডের ম্যাক্সিমাম ছোট ছোট কণা বা যেগুলো ব্লাডে ভেসে বেড়ায় সবগুলোই ফিল্টার হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ সবগুলোই ফিল্টার হয়ে গ্লোমেরুলাস বা কৈশিক জালিকা থেকে এই বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করে। ওকে, এটা এখানে বলা হয়েছে যে গ্লোমেরুলাস কি করে, পরিশ্রুত তরল উৎপাদন করে, মানে কি ব্লাডকে ছেঁকে একটা তরল উৎপন্ন করে, সেটাকে কি বলা হয়, পরিশ্রুত তরল। বাট এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ফিল্ট্রেট। হ্যাঁ, এই ফিল্ট্রেট ওয়ার্ডটাকে বাংলায় স্যার ম্যাডামরা মাঝে মাঝে দিয়ে দেয়, আরও সুন্দর করে এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেট। আমি সেটাই লিখলাম, হ্যাঁ, কারণ সেটা স্যার ম্যাডামদের আরও পছন্দ। তোমাকে বাংলায় লিখে দেবে আলট্রা ফিল্ট্রেট কাকে বলে, বলবা যে রক্ত থেকে যে তরল পদার্থটা গ্লোমেরুলাস পরিশ্রবণ করে অথবা পরিশোধন করে, সেটাকে কি বলা হয়, আলট্রা ফিল্ট্রেট। হ্যাঁ, এই পরিশ্রুত তরলটার আরেকটা নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেট। ওকে, অ্যান্ড পরিশ্রুত তরলে নর্মালি কী থাকে, পানি তো থাকবেই, ব্লাডে পানি আসে, সো পানি তো করবেই, পরিশ্রবণ করবেই, কারণ ইউরিন ফর্ম করতে হবে, ইউরিনে তো নর্মালি পানিই থাকে। পাশাপাশি ইউরিয়া, যেটা আমাদের দেহের জন্য খারাপ, এটাকে তো বের করে দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় অনেক খনিজ লবণ, পাশাপাশি হচ্ছে অপ্রয়োজনীয় খনিজ লবণ, সবগুলোই বের করে আনে, পরে আবার দেহের চাহিদা মতো ব্যাক করে রেনাল টিউবুল বরাবর যেতে সেটা আলাদা হিসাব। ওকে, তো মেনলি গ্লোমেরুলাস থেকে যে পরিশ্রুত তরল উৎপন্ন হয়, সেখানে কি কি থাকে, ইউরিয়া থাকে, পানি থাকে, খনিজ লবণ থাকে, পাশাপাশি হচ্ছে কিছু আমরা যে আমাদের যে প্রোটিন জাতীয় খাবার দাবার খাই, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোতে যে প্রোটিন থাকে, প্রোটিন যখন আমাদের দেহে যায়, প্রোটিন ভাঙে। হ্যাঁ, ভেঙে কি হয়, আমরা জানি যে আমরা যে ভাত খাই, কার্বোহাইড্রেট, সে কার্বোহাইড্রেট ভেঙে কি হয়, গ্লুকোজ হয়। আর আমরা যে প্রোটিন খাই, প্রোটিন ভেঙে কি হয়, প্রোটিন ভেঙে এমিনো অ্যাসিড হয়। কি অ্যাসিড, এমিনো অ্যাসিড। এই এমিনো অ্যাসিডও কিন্তু এই পরিশ্রুত হয়ে চলে আসে, হ্যাঁ, প্লাস এমিনো অ্যাসিডও থাকে। তার মানে আমরা কি কি খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, সেখান থেকে গ্লুকোজ, আমরা প্রোটিন খাই, সেখান থেকে এমিনো অ্যাসিড, পাশাপাশি পানি আসবে, আর কি আসে, কিছু খনিজ লবণ চলে আসে। হ্যাঁ, মুখস্থ করা লাগবে না, বুঝে কি খাই, পানি খাই, কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, আর সঙ্গে খনিজ লবণ, শেষ। এগুলো আর কি পরিশ্রুত হয়ে এই বোমেন্স ক্যাপসুলে চলে আসবে, এই গ্লোমেরুলাস থেকে ছাঁকন পদ্ধতিতে বোমেন্স ক্যাপসুলে চলে আসলো। এই তরল যেটা বোমেন্স ক্যাপসুলে আসছে, সেটাকে রেনাল টিউবিউলে পাঠিয়ে দেয় কে,
বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের আর কোনো কাজ নেই, রিসিভ করবে যে আলট্রাফিল্টারটা তৈরি হলো এবং সেটাকে পাস করে দিবে, শেষ। রক্ত পরিশোধনের রেনাল কর্পাসুলের কাজ তাহলে এতটুকুই। গ্লোমেরুলাস কী করে আর বোমেন্স ক্যাপসুল কী করে, ফাইন। এবার সেই রেনাল টিবিউলের কাজ কী? আমি বললাম যে এই গ্লোমেরুলাস আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছু একেবারে ব্লাড থেকে ছেঁকে ফেলে, কিন্তু সবগুলোই যদি বের হয়ে যায় আমরা তো মরে যাব, নর্মাল। তো আমাদের তো মরতে দেওয়া যাবে না, হ্যাঁ, কিডনি কেন মারবে আমাদেরকে? তো নর্মালি যেটা হয়, এই নিকটবর্তী পেঁচানো নালিকা, যেটা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এটা নর্মালি আমাদের জন্য যেই সব জিনিসপত্র প্রয়োজন, যেরকম গ্লুকোজ, আবার প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড যেগুলো ভুলে ছাকা হয়ে গেছে সেগুলো, তারপর হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত পানি বাদে, মানে প্রয়োজনে যে পরিমাণ পানি প্রয়োজন আমাদের সেগুলো, এই সবগুলোকে ব্যাক করায়, হ্যাঁ। যে গ্লুকোজ, প্রয়োজনীয় খনিজ লবণ, ইভেন পানি, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড যেটা প্রয়োজনীয় বাট বের হয়ে গেছে ভুলে গ্লোমেরুলাস থেকে, সবগুলোকে এই নিকটবর্তী পেঁচানো নালিকাও কী করে, ব্যাক করায়, আবার ব্লাডে ফিরিয়ে দেয়, হ্যাঁ। কারণ হচ্ছে এটা তো আমাদের দেহের জন্য খুবই প্রয়োজন, ভুলে বের করে ফেলছে। তারপরে হেনলি লুপ কী করে? হেনলি লুপ হচ্ছে এখানে কিন্তু রক্তের পানীয় প্রত্যাবর্তন ঘটে পানির, এখানে হয়তো দেওয়া নেই ওরকম করে। কারণ কি? কারণ হচ্ছে হেনলি লুপে একটাই কাজ, পানি আবার ফিরিয়ে আনা ব্লাডে। সো হেনলি লুপের যেহেতু একটাই কাজ পানির প্রত্যাবর্তন, সো এর আগেরটা এর জন্য ওরকম লেখা হয় নাই। বাট আমাদের যে রেনাল টিউবিউলের 3টা পার্ট, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলি লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তিনটাই কিন্তু পানি প্রত্যাবর্তনের কাজটা করে, ওকে। তিনটাই করবে এটা। সো তিনটাতে তুমি কমনলি লিখে দিতে পারো, সমস্যা নেই। আর নিকটবর্তী পেঁচানো নালিকার কাজ কি? যেগুলো ভুলে বের হয়ে গেছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, খনিজ লবণ, সেগুলোকে আবার ব্যাক করাবে। হেনলি লুপের কাজ কি? প্রয়োজনের অতিরিক্ত যদি পানি বের হয়ে যায় সে পানিগুলোকে ব্যাক করাবে, একটাই কাজ হেনলি লুপের, পানি আবার ব্যাক করানো বা প্রত্যাবর্তন ঘটানো। আর দূরবর্তী পেঁচানো নালিকার কি কাজ? এটার কাজ হচ্ছে, এই তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী পেঁচানো নালিকা এবং হেনলি লুপ কাজ করে দিল, এরপরও যদি বাই চান্স আরও কোনো কিছু ব্যাক করানোর প্রয়োজন হয়, অথবা ব্যাক করানো হয় নাই, ভুলে স্কিপ হয়ে গেছে কিছু বিষাক্ত পদার্থ, সেগুলো আবার যেন বের হয়ে যায় ইউরিনের মাধ্যমে, সেই কাজগুলো ও করে। এই যে প্রয়োজনীয় উপাদানের সর্বশেষ শোষণ ও নিঃসরণ আর শোষণ মানে কি? শোষণ বলতে তো এই যে ভুলে আর কি ফিল্ট্রেট হয়ে গেছে ভালো ভালো জিনিসপত্র, সেগুলো আমার বের করে দেওয়া প্রয়োজন, আবার ব্লাডে ফিরিয়ে আনা প্রয়োজন, সেই কাজটাও করবে। পাশাপাশি ফর এক্সাম্পল ব্লাডে ভুলে কিছু ইউরিয়া রয়ে গেছে, যেগুলো আর কি আমাদের দেহের জন্য প্রয়োজন, মাত্রাতিরিক্ত প্রয়োজন না আর কি, ভুলে রয়ে গেছে, সেগুলো আবার ও টেনে ধরে, না তুই ভুল স্কিপ হয়ে গেছিস, তোকে আবার বের করে দিতে হবে, তুই আয়। তখন আর কি এই যে আবার কিছু জিনিস রেনাল টিউবুলের যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল সেখানে ব্যাক করে, হ্যাঁ। তো আমি একবার রিক্যাপ করি, ফুল রক্ত পরিস্রবণের ওয়েটাকে একবার আমি রিক্যাপ করি, ওকে। সবার আগে সে রেনাল কর্পাসল, সেটার দুটো পার্ট, গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাস কী করে? আমাদের ব্লাডের বড় বড় কণিকাগুলো বাদে ম্যাক্সিমামই ফিল্টার করে কোথায় পাঠায়? ফিল্টার করে বোমেন্স ক্যাপসুলে পাঠায়। বোমেন্স ক্যাপসুলের কী কাজ? বোমেন্স ক্যাপসুল নর্মালি হচ্ছে এই ফিল্টারেটগুলো অথবা আলট্রা ফিল্টারটাকে রিসিভ করে সেটাকে রেনাল টিউবিউলে পাঠিয়ে দেয়, শেষ। এবার রেনাল টিউবিউলের কী কাজ? রেনাল টিউবিউল ব্লাডের যে ফার্স্ট পার্টটা, নিকটবর্তী পেঁচানো নালিকা, সেটা মেনলি হচ্ছে এই যে ভালো ভালো যেসব জিনিস ভুলে ফিল্টার করা হয়ে গেছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রয়োজনীয় খনিজ লবণ বা পানি, সেগুলোকে ব্যাক করায়। তারপরে হেনলি লুপ কী করে? হেনলি লুপ হচ্ছে পানি ব্যাক করায়। আর দূরবর্তী পেঁচানো নালিকা ও কী করে? ও হচ্ছে এই দুইজনের কাজটা মনিটর করে ফার্স্ট। আর দূরবর্তী পেঁচানো নালিকা লাস্টে কী করে? এটা হচ্ছে প্রথম দুইজন যে কাজটা করে, নিকটবর্তী পেঁচানো নালিকা হচ্ছে প্রয়োজনীয় যেসব জিনিসগুলো ভুলে ফিল্ট্রেট করা হয়ে গেছে সেগুলো ব্যাক করে দেয়। হেনলি লুপ ও কী করে? হেনলি লুপ হচ্ছে প্রয়োজনীয় পানি যেটা ভুলে ফিল্ট্রেট করা হয়ে গেছে সেটাকে আবার ব্লাডে ব্যাক করে ফেলে। আর হচ্ছে যেটা দূরবর্তী পেঁচানো নালিকা হচ্ছে দুটোর কাজ মনিটর করে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন বাট ভুলে ফিল্ট্রেট হয়ে গেছে সেগুলোকে আবার ব্লাডে ব্যাক করায়। আর যে কিছু টক্সিক এলিমেন্ট থেকে যায় যেগুলো আর কি এত কিছুর পরেও এদেরকে ফিল্ট্রেট করা হয়নি বা ইউরিনে ঢুকানো হয়নি, এরা ব্লাডে রয়ে যায়, এদেরকে ধরে ফাইনালি নিয়ে আসে এবং ইউরিনে এদেরকে ইনক্লুড করে দেয়, হ্যাঁ। এটা হলো রক্ত পরিশোধনের কমপ্লিট প্রক্রিয়াটা। এবার আসি আমরা কিছু বহু নির্বাচনে সলভ করব, কারণ আমি বলছি আমাদের যে লার্নিং অবজেক্টিভ সেখানে 3টা টপিক সেটা পড়ানো শেষ। এখন বহু নির্বাচনী ফার্স্টে হচ্ছে দেহে অম্লক্ষারের ভারসাম্য কে রক্ষা করে? অম্লক্ষারের ভারসাম্য, ওয়াটার, অ্যাসিড, বেস, এগুলোর ব্যালেন্স কে করে? বৃক্ক বা কিডনি, ওকে। এটা
এরপরে আসি হচ্ছে আমাদের বহু নির্বাচনী দ্বিতীয় কোশ্চেন, যে বৃক্কের তন্তুময় আবরণ বিশিষ্ট অংশকে কি বলে। আমাদের বৃক্কের বাইরে যে লাল টকটকে যে অঞ্চলটা, যেটা আমাদের বৃক্কের আবরণী, সেটাকে কি বলা হইতো? সেটাকে বলা হইতো রেনাল ক্যাপসুল। ওকে, ক্যাপসুলের পরের অংশটা কর্টেক্স, এরপরে কি মেডুলা। ওকে, এবার 3 নম্বর কোশ্চেন, রেনাল পেপিলা কোথায় থাকে? হ্যাঁ, এটা আমরা পড়ছিলাম যে রেনাল পিরামিড, এই রেনাল পিরামিডের শীর্ষে কিছু এরকম ছিদ্র থাকে, সেগুলোকে কি বলা হতো? রেনাল পেপিলা। তো এটা কোথায় থাকে? এটা হচ্ছে রেনাল পিরামিডের শীর্ষে থাকে। সো রেনাল পিরামিড কোথায় থাকে? মেডুলাতে। সো আনসারটা কী হবে? মেডুলা। শেষ। এরপরের কোশ্চেন হচ্ছে কোনটি ফানেল আকৃতির? হ্যাঁ, ফানেল আকৃতির হচ্ছে রেনাল পেলভিস, বাকিগুলো তো হবে না। হ্যাঁ, আর রেনাল পেলভিস কি, এটা আমি এখনও বলিনি। সেটা কি, সেটা যদি আমি একটু আগে ব্যাক করি, এটা আমি ভুল স্কিপ করে ফেলছি। এই ধরো হচ্ছে এই যে ইউরেটার, ইউরেটার বের হয়ে যাচ্ছে। ইউরেটার বের হয়ে যাওয়ার আগে কি করে, এটা কিডনি থেকে, কিডনি যে ইউরিনটা তৈরি করলো, সেই ইউরিনটাকে রিসিভ করবে। রিসিভ করার জন্য দেখো এরকম ফানেলের মতো, এরকম ফানেলের মতো প্রসারিত হয়ে যায় ইউরেটারটা। সো ইউরেটারের কিডনির ভেতরের যে পার্টটা, অর্থাৎ কিডনির ভেতরে যে ইউরেটারের ফানেল আকৃতির যে পোর্শনটা, সেই ফানেল আকৃতির শেপটাকে কি বলা হয়? পেলভিস। কি বলা হয়? পেলভিস। ওকে, তো পেলভিস অ্যাকচুয়ালি কিছুই নেই, পেলভিস হচ্ছে ইউরেটারের আপার এন্ডের কন্টিনিউয়েশন। হ্যাঁ, বা এক কথায় পেলভিস থেকে পরবর্তীতে ইউরেটার তৈরি হয়। ইউরিন যেগুলো তৈরি হলো সেগুলো পেলভিসের মাধ্যমে ইউরেটারে প্রবেশ করে। ওকে, আর কিছুই না। তো আবার ব্যাক করি, ব্যাক করি, ব্যাক করি। হ্যাঁ, ফানেল আকৃতির অংশকে তার মানে রেনাল পেলভিস। ওকে, এরপরের কোশ্চেন, গ্লোমেরুলাসের কাজ কি? গ্লোমেরুলাসের কাজ হচ্ছে রক্তের ছাঁকনি করা, রক্তের ছাঁকন করা। এটা সবাই জানি আমরা, ছাঁকন করে রক্তের বড় বড় উপাদান বাদে সবগুলোই ছাঁকন করে ফেলেও। আর লাস্ট কোশ্চেন আজকের দিনে, সেটা কি, প্রতিটি বৃক্কে কয়টা নেফ্রন থাকে? আমি বলছিলাম 1 মিলিয়ন। হ্যাঁ, সো 1 মিলিয়ন থাকে। এটা এখানে বলা আছে যে 10 থেকে 12 লক্ষ। ওকে, এটাই আজকের লেকচার। তো থ্যাংক ইউ অল ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। আর আমাদের যদি কিডনি রিলেটেড আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবা। আর ফিউচারে তোমরা যদি কোনো লেকচার নিয়ে স্পেসিফিক্যালি আগ্রহী হয়ে থাকো, সেটা অবশ্যই আমাদেরকে জানাবা। এবং ইন্টারের জন্য যেন আমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে ইন্টারে উঠতে পারি, তার জন্য কনসেপ্ট ক্লিয়ার করে যতটুকু পড়া সম্ভব আমরা নেক্সটেও পড়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।